নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলো সময় নষ্ট না করে দেখে নিই কী হতে চলেছে আজকের পর্বে। সোমনাথ বলে, দেরি হলে বলো মা, আমি একটু তাহলে বসি। আরেকজন ভদ্রমহিলা বলেন, দেরি হলে তো চলবে না, আরেকজনকে লাগবে তো। পূর্ণিমা বলে, হ্যাঁ হ্যাঁ আমি করছি ব্যবস্থা। পূর্ণিমা কাউকে একজনকে ফোন করে কিন্তু কাউকে পায় না, আর বলতে থাকে প্রয়োজনে কাউকে ফোন করে পাওয়া যায় না। জয়া বলে, নিয়মের থেকে যদি তোর জেদ বেশি বড় হয় তাহলে যা ভালো বুঝিস তুই তাই কর। পূর্ণিমা বলে, এই মেয়ে এদিকে এসো তো। পূজাকে বলে। পূজা তখন মহারাজের দিকে তাকায়, বলে কি ব্যাপার হাঁ করে তাকিয়ে আছো যে, এদিকে এসো। পূর্ণিমা বলে, ডাকছি তোমায়, কাজ আছে, এসো এদিকে। কি হলো, তোমায় ডাকছি, এসো এদিকে, কাজ আছে। পূজাকে বলে। মহারাজ বাধা দিতে গেলে পূজা বলে, না না আমি যাচ্ছি। এদিকে মাধুরী মনে মনে বলে, কিছু কপালও নিয়ে এসছে এই পূজারিনী। এদিকে সোমনাথের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। বউয়ের প্রতি এরকম অবহেলা দেখে মহারাজের মোটেও ভালো লাগে না। সোমনাথ তো হাসি মুখে মাঝে মধ্যে মহারাজের দিকে তাকায়। জয়া বলে, এই পূজা দাঁড়িয়ে আছো কেন, এদিকে এসো, ভাসুরকে একটু গায়ে হলুদ দাও। পূজা গায়ে হলুদ দেওয়ার সময় একটু থেমে থাকে। সোমনাথ রাগি রাগি চোখ করে পূজার দিকে তাকায়। পূজা হলুদটা গালে দেওয়ার পরিবর্তে হাতে দেয়। জয়া এবার পূজার গালেও হলুদটা লাগিয়ে দেয়। এদিকে দেখা যায় শিব ওপর থেকে নেমে ডাইরেক্ট বাইরে চলে যাচ্ছে। মহারাজ তখন আটকাতে যায়, বলে কোথায় যাচ্ছিস? শিব বলে, দেখ আমাকে এইসবের মধ্যে রাখিস না, যেতে দে আমাকে। মহারাজ বলে, শিব ওরকম করিস না ভাই, দেখ বাড়িতে লোকজন এসেছে, কি ভাববে বলতো? সবাইকে যদি জিজ্ঞাসা করে শিব কোথায় গেল তাহলে কি বলবে? বাবার সম্মানটা কোথায় যাবে একবার ভাব। শিব বলে, দেখ আমি না তোর মতো অত উদার নই, এত অন্যায় অপমান সহ্য করেও না আমি এদেরকে ক্ষমা করতে পারবো না, আমাকে ছেড়ে দে। জোর করে আটকায়, বলে দেখ মাকে তো তুই ভালোবাসিস, মার জন্য থাক। পূজা আসে তখন, লক্ষ্মী ভাইটি আমার, থেকে যাও, দাদার কথাটা শোনো। মহারাজ বলে, বন্ধুর কথাটা শোন। পূজা বলে, তোমাকে এখানে অন্য কিছুতে থাকতে হবে না, তুমি এমনি এমনি থাকো, তুমি আছো এটাই যথেষ্ট না। তোমার বন্ধু তোমায় রিকোয়েস্ট করছে, প্লিজ যেও না। বলে, বন্ধু বলে দিয়েছে, এবার বন্ধুর কথা শোনে থেকে যাই। মহারাজ বলে, আজ আমি বুঝলাম আপনি আমার ছোট ভাইয়ের বন্ধু হয়ে গেছেন। পূজা বলে, বুঝলাম। মহারাজ বলে, কি বুঝলেন? পূজা বলে, এই যে আপনি খানিকটা হলেও তো আমার প্রশংসা করলেন, এটাই। পূজা বলে, আচ্ছা ঠিক আছে, এবার আপনি আমার কথা শুনে একটা কাজ করুন তো, দাদাকে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করুন যে উনি জানেন কিনা যে প্রিয়াঙ্কা গরিব বাড়ির মেয়ে। মহারাজ তখন দাদার দিকে তাকায়। পূজা বলে, আমি শিওর যে দাদা জানে না। মহারাজ বলে, আপনি এত শিওর হচ্ছেন কিভাবে? পূজা বলে, এটা আমার বিশ্বাস, ওনার ব্যবহার দেখে আমি এতটা শিওর হচ্ছি। সেদিন কিছু একটা গন্ডগোল তো অবশ্যই হয়েছিল। মহারাজ বলে, আমারও তাই মনে হচ্ছে, কি করব তাহলে এখন? পূজা বলে, কথা বলুন গিয়ে। মহারাজ বলে, এখনই? পূজা বলে, হ্যাঁ। পূর্ণিমা বলে, ব্যাস। গায়ে হলুদ হতে হতেই চলে গেল বরের কাছে গুজগুজ ফুসফুস করতে। কি যে করে না মেয়েটা, আর ভালো লাগে না আমার। আমার তো ভয় হচ্ছে, যদি সোমনাথের এর আগের বিয়ে থেকে পালানোর ব্যাপারটা প্রিয়াঙ্কাকে বলে দেয় তাহলে কি হবে? এইসব কথা ভাবতে থাকে পূর্ণিমা মনে মনে। তখন সেখানে জয়া আসে, এসে পূর্ণিমাকে হলুদ মাখিয়ে দেয়। জয়া এই ব্যাপারটা লক্ষ্য করে যে পূজারিনী আর মহারাজের মধ্যে কথাবার্তাটা পূর্ণিমা খুব একটা পছন্দ করছে না। এরপরে পূর্ণিমা সোমনাথকে স্নান করানোর জন্য নিয়ে যায়। তখন পূজা বলে, এই দেখুন চলে যাচ্ছে, যান গিয়ে কথা বলুন। মহারাজ তখন দাদা বলে ডেকে ওঠে। পূর্ণিমা বলে, কি হয়েছে? মহারাজ তখন বলে, আমার একটু ওর সাথে কথা আছে। পূর্ণিমা বলে, যা বলার বিয়ের পর বলবি, এখন নয়, এখন ওর তাড়া আছে। গায়ে হলুদ পড়েছে, এখন ওকে স্নান করতে হবে, নাহলে ঠান্ডা লাগবে। সোমনাথ চল, তুই স্নান করবি চল। মহারাজ বলে, না না আমার কথা আছে, দাদার প্রিয়াঙ্কার সাথে বিয়ে হওয়ার আগে আমার ওর সাথে জরুরি কথা আছে। সোমনাথ অবাক হয়ে মহারাজের দিকে তাকায়। ঠিক সেই সময় সেখানে আসে খোকন স্যার। দরজা থেকে দাঁড়িয়ে এলাহি আয়োজন দেখতে থাকে। পূজা লক্ষ্য করে, বলে, খোকন স্যার এখন? মহারাজ বলে, তুই জানিস তো প্রিয়াঙ্কা? তখন সোমনাথ বলে, ফ্রড, এটাই বলবি তো? বলে, না না প্রিয়াঙ্কা। তখন সোমনাথ বলে, আরবপতির মেয়ে, সব সম্পত্তি আমার হবে, তুই আর তোর ওই বাচাল বউ হবি আমার দাস দাসী, বুঝলি? পূর্ণিমা তো এটা শুনে দেখছি খুব খুশি হয়। মহারাজ পূজার দিকে তাকায়। মহারাজ বলে, তোকে তো সেদিন প্রিয়াঙ্কা ফোন করেছিল দাদা। সোমনাথ বলে, হ্যাঁ ফোন করেছিল। তখন সোমনাথ চুপ করে যায়, বলে, তুই কি করে জানলি? তুই তো সেদিন বাড়িতে ছিলিস না। তাহলে কি কি যেন নাম দিয়েছিলি ওকে? মিনি গোয়েন্দা। তাহলে তুই কি মিনি গোয়েন্দাকে রেখে গেছিলি নাকি আমার উপরে খোঁজ খবর করার জন্য? পূজার কথা বলে। মহারাজ পূজার দিকে তাকায়। মহারাজের বাবা তার মাকে বলে, দেখো মা দেখো, তুমি আমাকে বলেছিলে না অশান্তি না করতে, এখন যেচে অশান্তি কিভাবে বাঁধাচ্ছে দেখো। সোমনাথের কথা বলে। আম্মি বলে, না না কিছু একটা গন্ডগোল হয়েছে, আমার মন বলছে। মহারাজ বলে, দাদা তুই কিছু শুনতে পাসনি? তখন সোমনাথ বলে, ও মাই গড, এই একই কথা বলে চলেছে এই ইডিয়েটটা। নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি কিচ্ছু শুনতে পাইনি। মহারাজ আর পূজা তো তখন খুব অবাক হয়ে যায়। সোমনাথ বলে, এটাও বোধহয় তোর মিনি গোয়েন্দা বুঝে গেছিল আগে থেকে, হ্যাঁ? পূজা বলে, আমার ঠিকই মনে হয়েছিল দাদা প্রিয়াঙ্কা দিদি সব সত্যিটা শোনেননি, দাদা কিছুই জানে না। খোকন স্যার তখন পূজার পাশে এসে দাঁড়ায়। খোকন স্যার বলে, কোন আসল সত্যি? পূজা কিছু বলে না, চুপ করে থাকে। মহারাজ বলে, সত্যি কিচ্ছু শুনতে পাসনি?
সোমনাথ বলে, উফ কতবার বলবো বলতো, না না আমি কিছু শুনতে পাইনি, কখন থেকে এক কথা ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, আর ভাল লাগছে না। মহারাজ বলে, দাদা তুই এক্স্যাক্টলি কি শুনেছিস আমাকে একটু বলবি প্লিজ দাদা বল। আমার জীবনের চরম সত্যিটা আমি তোমাকে বলতে চাই, তোমাকে আমি আজকে সবটা খুলে বলতে চাই, তুমি সব শুনলে আমাকে ফ্রড ভাববে, এরকমই কিছু সোমনাথ বলে। মহারাজ বলে, তারপর? সোমনাথ আবার বিরক্ত হয়, বলে তারপর কি বলছিস, ফোন সাইলেন্ট, ডেড, নো নেটওয়ার্ক। মহারাজ তো শুনে পুরো থ হয়ে যায়, কি বলবে কিচ্ছু ভেবে পায় না, চুপ করে দাঁড়িয়ে থাকে, সোমনাথের দিকে চেয়ে থাকে। সোমনাথ বলে, তোরা এত টর্চার করছিস না মেয়েটার উপরে যে ট্রমাটাইজড হয়ে তোদেরই মতো কথা বলছে। জয়া বলে, আমি তো কিছু বুঝতে পারছি না তোরা কি বিষয়ে কথা বলছিস। পূর্ণিমা বলে, এখনই কি কথা বলছিস তোরা এসব। এদিকে খোকন স্যারকে দেখে বলে, ও খোকন স্যার আপনি এসে গেছেন, আপনি কখন এসেছেন। পূজাকে বলে, পূজা তুমি ওনার পাশে দাঁড়িয়ে আছো কেন, ওনাকে একটু বসতে বলবে তো। পূর্ণিমা মনে মনে বলতে থাকে, নে এবার ভাব দেখি তোর দাদাকে নিয়ে কেমন ভাবিস, যা খোকন স্যার চলে এসেছে, এবার ওর সাথে গিয়ে মারামারি কর, তোকে আমি একটা খোরাক দিলাম যাতে তুই এদিকে না আসতে পারিস। পূর্ণিমা মনে মনে বলতে থাকে। মহারাজ এদিকে ভাবতে থাকে যে এটা কি হলো, প্রিয়াঙ্কা সবটা কথা সেদিন বলল আর দাদা কিছু শুনতেই পেল না, আসল কথাগুলোই তো দাদা শুনতে পেল না, কি হবে এখন। মহারাজ চিন্তা করতে থাকে, আমি কি দাদাকে আলাদা করে সবটা জানিয়ে দেব। কিচ্ছু বুঝতে পারে না মহারাজ যে কি করবে। এদিকে পূজারিনীও এক কথা ভাবছে। মহারাজ ভাবতে থাকে, সত্যিটা আমি যদি না জানাই তাহলে যে আরও ভয়ঙ্কর কাণ্ড বাঁধবে, কি করব এখন আমি, এগুলোই ভাবতে থাকে মহারাজ আর বারবার পূজারিনীর দিকে তাকায়। এদিকে দেখা যাচ্ছে ঘরে খোকন স্যার পূজাকে পড়াচ্ছে, পূজা লেখাপড়া করছে, আর ঠিক সেই ঘরেই মহারাজ পায়চারি দিচ্ছে এদিক থেকে ওদিক, আর দাদার কথাই ভেবে যাচ্ছে। খোকন স্যারের নজর কিন্তু মহারাজের দিকে গেছে। খোকন স্যার পূজাকে বলে, আচ্ছা পূজা, তোমার হাজবেন্ড কি পেন্ডুলামের মতো এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক যাবে। মহারাজ শুনে তখন খোকন স্যারের দিকে তাকায়। পূজা বলে, কিন্তু স্যার আমি তো মন দিয়েই লেখাপড়াটা করছি। খোকন স্যার বলে, কিন্তু খোকন স্যারের অসুবিধে হচ্ছে, কাউকে পড়াতে এসে ফার্স্ট টাইম এই অভিজ্ঞতাটা হচ্ছে। মহারাজ বলে, আপনার ছাত্রী তো মন দিয়েই পড়ছে, আপনি অন্যদিকে মনটা না দিয়ে ওনাকে মনটা দিয়ে পড়ান না। খোকন স্যার পূজাকে বলে, ডোন্ট মাইন্ড, ওর সেন্সটা না খুব কম। মহারাজ কিন্তু খোকন স্যারের দিকে তাকিয়েই আছে। পূজা বলে, যাগে আপনি আমাকে পড়ান স্যার, ওদিকে তাকাবেন না। খোকন স্যার আবার পড়াতে শুরু করেন। মহারাজ মনে মনে ভাবতে থাকে, খুব বড় একটা ভুল হয়ে যাচ্ছে, এই বিয়েটার পরিণতি যে কি হবে আমার তো মাথায় কাজ করছে না, কি করব আমি, অনেকদিন পরেই নিজেকে এতটা অসহায় লাগছে, অসহ্য। মহারাজকে পায়চারি করতে দেখে পূজার মহারাজের দিকে মন যায়। তখন খোকন স্যার হঠাৎ করে চিৎকার করে ওঠে, কি হচ্ছে সব, কি হচ্ছে এসব, ওদিকে মন কিসের, ওদিকে কেন দেখা হচ্ছে, তুমি খোকন স্যারের কাছে পড়তে এসছো, তোমার ওদিকে মন কিসের। তখন মহারাজ বলে, তা মন তো যাবেই, বাড়িতে একটা অনুষ্ঠান, বাড়িতে অনুষ্ঠান থাকলে কারো বুঝি পড়াই মন বসে। তখন খোকন স্যার বলেন, তাহলে আমাকে ডাকা হলো কেন। মহারাজ বলে, সেটাই তো প্রশ্ন, আপনাকে ডাকাটা কেন হলো আজকে। তখন পূজাকে বলে, আচ্ছা পূজা, এটা মায়ের কোনো চাল নয় তো, যে আমাকে আপনি পড়তে বসলে আমি আপনার সাথে ব্যস্ত থাকবো, আমি তাহলে বিয়ের দিকে যাব না, এরকম কিছু একটা প্ল্যান করেননি তো মা, আপনার কি মনে হয়। তারপরে পূজাকে আবারও বলতে থাকে মহারাজ যে, আচ্ছা কি করি বলুন তো, আমার মনে তো অনেক কিছু চলছে, আপনি কি ভাবছেন এই সমস্ত কিছু নিয়ে। প্রিয়াঙ্কা যে হিরে ব্যবসায়ীর মেয়ে নয় এই কথাটা কি দাদা জানে, কি করি বলুন তো। খোকন স্যার কিন্তু এদিকেই কান পেতে শুনতে থাকে যে তারা কি কথা বলছে। মহারাজ বলে, যদি না জেনে থাকে আর এখন যদি আমি এই কথাটা জানিয়ে দিই তাহলে কিন্তু বিয়েটা ভেঙে যাবে। আরে কার মাথায় কি চলছে আমি না কিচ্ছু বুঝতে পারছি না। তখন পূজা উঠে গিয়ে বলে, শুনুন আমি কি বলছি। তখন যেই পূজা ওঠে অমনি খোকন স্যার পূজার হাতটা ধরে ফেলে। পূজা তো অবাক হয়ে যায়। মহারাজ তো রাগি রাগি চোখ নিয়ে খোকন স্যারের দিকে তাকায়। খোকন স্যার বলে, কোথায় যাচ্ছ। খোকন স্যারের পারমিশন নিয়েছো। হাতটা কিন্তু কন্টিনিউ ধরেই রেখেছে পূজার। এদিকে মহারাজ আসে, বলে, এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা। মহারাজ বলে, টাচ করলেন কেন, কেন টাচ করলেন আপনি। তখন খোকন স্যার বলে, খোকন স্যার একবার যার হাত ধরে না তার হাত কিন্তু কখনো ছাড়ে না। মহারাজ তখন বলে, কি বলেছি তোর আমি, দিয়ে হাতের জামা যেই গোটাতে যাবে অমনি পূজা সামনে নেয় আর খোকন স্যার ভয়ে গুটিয়ে পড়ে। পূজা বলে, কুল কুল। মহারাজ বলে, ধুর, তখন থেকে কুল করছেন, এরকম একটা কুলের বিচি। খোকন স্যারকে বলে, আমি নিজেই কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না আর আপনি তখন থেকে কুল করে যাচ্ছেন। পূজা বলে, আরে আমি তো আপনাকে বলেছি মিস্টার কুল, মাথাটা একটু ঠান্ডা রাখুন। মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি কুল, কিন্তু কুল হয়ে কি হবে, আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি। বলছি যে কি করবো একটু বলুন না মহারানী, একটু বুদ্ধি দিন। পূজা বলে যে, আমাকে কিচ্ছু বলে দিতে হবে না, আপনি মাথাটা ঠান্ডা করে একটু ভাবুন, দেখবেন নিজেই বুদ্ধি খুঁজে পাবেন।
মহারাজ এদিকে মনে মনে আবারও ভাবতেই থাকে সেই সমস্ত কথা। এদিকে দেখা যাচ্ছে সোমনাথ সমানে প্রিয়াঙ্কাকে ফোন করে যাচ্ছে। সোমনাথের গায়ে হলুদ হয়ে গেছে, প্রিয়াঙ্কার আসার কথা, প্রিয়াঙ্কারও গায়ে হলুদ এখান থেকেই হওয়ার কথা, কিন্তু প্রিয়াঙ্কা এখনো এসে পৌঁছয়নি। সোমনাথ ফোনের পর ফোন করে যাচ্ছে, কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই ফোনটা ধরে না। সোমনাথ তো খুব চিন্তায় পড়ে গেছে, অস্থির হয়ে খালি এদিক ওদিক করছে। সোমনাথ বলে, না, আমাকে ওর কাছে যেতেই হবে। তখন একজন বলে যে, গায়ে হলুদ হয়ে গেছে বাবা, মাথা গরম করিস না, এখন বাইরে যেতে নেই। জয়া বলে, আমাদেরকে দে না অ্যাড্রেসটা, আমরা গিয়ে নিয়ে আসছি। সোমনাথ বলে, মহারাজ জানে প্রিয়াঙ্কার ঠিকানা। তখন জয়ন্তরা চলে আসে, বলে, না সোমনাথ দা, মহারাজ জানে না প্রিয়াঙ্কার ঠিকানা। সোমনাথ বলে, তোরা কে রে, কে আমাদের মাঝখানে কথা বলার? তখন একজন বলে, আমরা মহারাজের বন্ধু, তোমার নই। এটা শুনে সোমনাথ খুব রেগে যায়। একজন বলে, শান্ত হও সোমনাথ দা, আজকে তোমার বিয়ে, আর আমরা তো তোমাকে হেল্প করতে এসেছি। সোমনাথ বলে, রাখ তো তোদের হেল্প করতে এসেছিস না ছাই, তোরা মজা দেখতে এসেছিস, আমার বাস দিতে এসেছিস। তারপর সোমনাথ যেই বেরোবে, সেই দেখে গেটে পূজার বোন এসেছে। সোমনাথ তখন বলে, এই এলেন, পুরো বাড়িটা ভিখারির দলে ভরে গেছে। তখন সোমনাথের বাবা খুব রেগে যায়, সোমনাথের কলার ধরে চিৎকার করে ওঠে। সোমনাথের বাবা বলে, যদি তোর আজকে বিয়েটা না থাকতো না, তাহলে মেরে তোর মুখটা আমি ভেঙে দিতাম। সোমনাথ তখন উল্টে বাবার কলার ধরে বাবাকে মারতে যায়। সবাই আটকাতে গেলে কারো কথা শোনে না সোমনাথ। ওদিকে শিব উপর থেকে দেখতে থাকে, খুব রেগে যায়। সোমনাথ ওর বাবার গলার ধরে একটা দেওয়ালে ধাক্কা দিয়ে বলে, আমার হাটে হাড়ি ভাঙতে এসো না, আমি কিন্তু না হলে তোমার হাটে হাড়ি ভেঙে দেবো। শিব এসে তখন বরদাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সোমনাথের ঘাড় ধরে বলে, তুই আমার গায়ে হাত দিয়ে পার পেয়ে গেছিস, যদি বাবার গায়ে হাত তুলিস না, তোর হাত আমি ভেঙে রেখে দেবো। আর মেজদা যদি জানতে পারে না, তোর হাত একেবারে দু টুকরো করে দেবে, বুঝতে পেরেছিস? খুব রেগে যায় শিব। এদিকে সোমনাথ বলে, আরে বাস, মেজদার ট্রেনিং এ তো দারুণ তৈরি হয়েছে শিব, খুব ভালো খুব ভালো, বলেও আবার শিবের কলার ধরে শিবকে মারতে থাকে। সবাই আটকাতে যায়। সোমনাথ বলে, শোন, আমার বিয়ে ভাঙার চেষ্টা করলে না, তোর আদরের মহারাজের বিয়েটাও আমি ভেঙে দু টুকরো করে দেবো। তারপর সোমনাথ নিজেই গায়ে হলুদের বাটিটা নিয়ে বাইরে বেরিয়ে যায়। মহারাজ উপরে বলে, আমি অনেকক্ষণ ভেবে ঠিক করলাম যে আমি প্রিয়াঙ্কার সাথে আরেকবার দেখা করব। পূজা বলে, একদম ঠিক বলেছেন, আর এবারে কিন্তু আমিও যাব আপনার সাথে। মহারাজ বলে, হ্যাঁ, আপনি তো যাবেনই, আপনাকে তো যেতেই হবে। এদিকে খোকন স্যার বলতে থাকে, চলে যাবে মানে? কি ব্যাপার, কোথাও যাবে না তুমি, এখানে চুপচাপ করে বসো। খোকন স্যারের না কথার দাম আছে। এখানে মিস্টার মুখার্জির মুখের একটা কথায় আমি এখানে পড়াতে চলে এসেছি, অন্য সমস্ত কাজ ফেলে। যতক্ষণ পড়াবো ততক্ষণ পড়বে, চুপচাপ বসো এখানে। পূজা বলে, এক মিনিট, মা আপনাকে নিমন্ত্রণ করেননি? খোকন স্যার বলে, নিমন্ত্রণ? পূজা বলে, নিচে দেখলেন না কত লোকজন এসেছে, আমার ভাসুরের বিয়ে তো, আপনাকে মা নেমন্তন্ন করেননি? মহারাজও একই প্রশ্ন করে। মা তো সেই কারণে আপনার নাম্বারটা চেয়েছিলেন। বলে, না না, বিয়ে টিয়ের কোনো কথা তো আপনার শাশুড়ি মা আমাকে বলেননি। তখন মহারাজ বলে, তার মানে আমার আশঙ্কাটাই ঠিক। খোকন স্যারকে এখানে আনাটা হচ্ছে আমাকে এখানে আটকে রাখার একটা টুল। দেখা যাচ্ছে জয়ন্তরাও দৌড়ে মহারাজের ঘরে ছুটে এসেছে আর কি, সব কথা বলার জন্য। খোকন স্যার বলে, বাবা বাবা, বলা নেই ক নেই, সব সার্কাসের জোগাড়গুলো এখানে চলে এসেছে, তাই এটা বাড়ি না সার্কাস শুনি? মহারাজ বলে, এই কি বললেন আপনি আমার বন্ধুদের? খোকন স্যার বলে, জোকার জোকার। মহারাজ বলে, এই কি বলছে, আর কি হচ্ছে নাকি? না না, আপনার টিচার বলে কি যা খুশি করবে নাকি? আবার খোকন স্যার মহারাজ খোকন স্যারকে মারতে যাবে কি, পূজা এসে আবারও সামলে নেয়। মহারাজ বলে, তোরা এখানে হুড়মুড়িয়ে ঢুকে এলি কেন? জয়ন্ত বলে, এসব ছাড়, তুই আগে নিচে চল, নিচে দেখ কি হয়েছে। বলে, তোরা বিয়ে তত্ত্বগুলো এনেছিস কিনা? ওরা সবাই বলতে থাকে, এইসব ছাড়, তোরা দুজনে আগে নিচে চল, পূজা বৌদি তুমিও চলো। মহারাজ বলে, এই কি হয়েছে বলবি কি তোরা? এদিকে নিচে মহারাজের বাবা কান্নাকাটি করতে থাকে, বলে, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর চাই না বেঁচে থাকতে। তখন পিসিমা বলে, তোর বড় ছেলেটা চিরকালের কুলাঙ্গার, মহারাজ তো জুবেনাইল হোমে গিয়ে মানুষ হয়েছে, কিন্তু এই ছেলেটা চিরকুলাঙ্গার থেকে গেছে, বাড়িতে থেকেও মানুষ হয়নি। বলে, মাও ঠিক এই সময়ে ঠাকুর বাড়ি গেল। শিব বলে, আরে দাদার বিয়ে জোর ছোঁয়াতে গেছে, আর তাছাড়া মা থেকেই বা কি করতো? মহারাজের বাবা বলে, আমাকে দোষারোপ করতো, আর কি করতো? আমার জীবনটাকে একেবারে দুর্বিষহ করে তুলেছে, আমি চাই না যে আমি মরে গেলে আমার মুখাগ্নি করুকই, আমি কিছুতেই চাই না। তখন পূজা আর মহারাজ উপর থেকে নেমে এসে সবটা শুনতে থাকে আর অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে উড়ানের আগামী পর্ব নিয়ে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।